হ্যালো এইচএসসি স্টুডেন্ট। বিগত ক্লাসে আমরা এই অঙ্কটারই লাভ লোকসান আবন্টন হিসেব শিখছি। আজকের ক্লাসে আমরা এই অঙ্কটার অংশীদারদের মূলধন হিসাব এবং অংশীদারদের চলতি হিসাবে পার্থক্য এবং এটা কাকে বলে এবং কিভাবে ম্যাথগুলো করতে হয় এটা আমরা শিখব। ঠিক আছে, তো দেখো লাস্ট ক্লাসে অংশীদারদের না অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসেবে আমি একটু সামারি করে দিচ্ছি, এটা আমি সুন্দর করে আবার তুলছি তোমাদের জন্য। তো লাস্ট ক্লাসে এই ম্যাথটারই আমরা লাভ লোকসান আবন্টন হিসেবে ছিল নিট লাভ, এরপরে এই পাশে ডেবিট পাশে ছিল মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন, মুনাফার অংশ, আর ক্রেডিট পাশে ছিল উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন। তো এই অঙ্কটা আমি প্রত্যেকটা পার্ট ধরে 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 বুঝেছি। তো যারা সেকেন্ড ক্লাস করতেছেন আজকে লাস্ট ক্লাসটা করে তারপরে সেকেন্ড ক্লাস আসবেন। ঠিক আছে, তো আসেন আমরা একটু এই অঙ্কটা আজকে আমরা করব অংশীদারদের মূলধন হিসাব। তো আমরা জানি লাভ লোকসান আবন্টন হিসেবে সাধারণত ব্যবসার সাথে অংশীদারদের একটা হিসেব নিকেশ হয়। তো ব্যবসা অংশীদারদের কয় টাকা দিবে এবং অংশীদার থেকে কয় টাকা পাবে সেটার একটা আমরা হিসাব নিকেশ করি লাভ লোকসান আবন্টন হিসেবে। তো দেখেন এখানে যেগুলো এন্ট্রি আছে, মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন, মুনাফার অংশ, এগুলো অংশীদাররা পায়। সো অংশীদারদের মূলধন হিসেবের সাথে এই টাকাগুলো আমরা যোগ করব। তো আমরা জানি অংশীদারদের মূলধন হিসাব ক্রেডিট, এই টাকা যেগুলো লাভ লোকসান ব্যবসা থেকে যাচ্ছে, যেন ব্যবসায় লাভ লোকসান আমার হিসেবে ডেবিট লিখছে, বাট অংশীদাররা এই টাকাগুলো পায়, সেজন্য অংশীদারদের মূলধনের সাথে আমরা যোগ করবো বিদায় অংশীদারদের মূলধন হিসেবে ক্রেডিট পাশে লিখবো। আর যেখানে দেখতেছেন উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, এগুলো আমরা অংশীদারদেরকে থেকে কেটে নিব। সো অংশীদার থেকে আমরা এগুলো ডেবিট পাশে লিখবো। ঠিক আছে, তো আমাদের এই অঙ্কটা আমি পুরোটা একটু পরে দিচ্ছি। এবিসি একটা অংশের কারবারে তিনজন অংশীদার, তারা লাভ ক্ষতি 2/1, 4/1, 4/1 অনুপাতে ভাগ করে নেয়। এরপরে বলছে তাদের মূলধন অনুপাত ছিল 2 লাখ, 1,50,000। চলতি হিসাবে এখন কোনো কাজ নেই, আমরা মূলধন হিসাব যেটা করতেছি, মূলধন এবং উত্তোলনের উপর তারা 5% সুদ পাবে। এ প্রতি মাসের শুরুতে 500 টাকা, বি প্রতি মাসের শেষে 300 টাকা, সি প্রতি মাসের মাঝামাঝি 400 টাকা উত্তোলন করে। তাছাড়াও বি সারা বছর 2,000 টাকা পণ্য উত্তোলন করে। বি কারবারে 10,000 টাকা ঋণ স্বরূপ আনছে, যেটা ছিল মাঝামাঝি সময়ে ঋণ স্বরূপ আনছে, কোন একটা ডেট বলে দিবে। এরপরে বলছে বি ও সি প্রতি মাসে যথাক্রমে 400 টাকা এবং 500 টাকা বেতন পায়। নিট লাভ এবং অন্যান্য সমন্বয় সাধনের পরবর্তী মুনাফার উপর এ 6% কমিশন পাবে। এ ও সি বি কে নিশ্চয়তা দেয় যে তার মুনাফার 20,000 টাকার কম হবে না। মানে একটা অঙ্কে আমি সবকিছু নিয়ে আসছি। বি এর বেতন কর্তন করার পর এবং অন্যান্য সমন্বয় সাধনের পূর্বে নিট লাভ ছিল এত টাকা, আর সি এর অতিরিক্ত মূলধনটা এটা মাঝামাঝি কোথায় একটা বসাই দিব, কিন্তু আমি এটা লাস্টে লিখলাম সি এর অতিরিক্ত মূলধন এবং এটাও ডেট বলে দিবে। তা আমরা মূলধনের সুদ, উত্তোলনের সুদ, এটা আমরা লাভ লোকসানে পেয়ে গেছি। এখানে উত্তরটা কিছু জিনিস আমি অ্যাড করছি, তো উত্তরটা আগের মতো না। উত্তরটা হচ্ছে আপনি এখানে দেখেন, মুনাফার অংশ 25,938, বি হচ্ছে 20,000, সি হচ্ছে 12,669। তো এই অঙ্কে মুনাফার অংশ এটা হবে। তো চলেন আমাদের অংশীদারদের মূলধন হিসাব করতে হবে। তো অংশীদারদের মূলধন হিসাব করতে গেলে আমাদের 3টা রুলস জানতে হবে। আমরা একটু লিখি অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব করতে গেলে শুরুতে আমাকে লিখতে হবে ব্যালেন্স বিডি অথবা নগদান হিসাব নামে, যদি মূলধন আনা বুঝে। এটা আমরা কি লিখবো? এটা আমরা লিখবো প্রারম্ভিক মূলধনকে। শুরুতে আমাদেরকে কি লিখতে হবে? প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন আমাকে লিখতে হবে কোন পাশে? ক্রেডিট পাশে। কি নামে? ব্যালেন্স বিডি নামে। সেকেন্ড আমাকে লিখতে হবে অতিরিক্ত মূলধন, যেটার উল্টা নাম হচ্ছে নগদান হিসাব। ব্র্যাকেটে আমরা লিখব অতিরিক্ত মূলধন। এরপর আমরা যেটা লিখছি অতিরিক্ত মূলধন নগদান হিসাব, সেটা আমরা লিখব ক্রেডিট পাশে। ওকে, থার্ড যেটা লিখবো সেটা হচ্ছে উত্তোলন হিসাব, যেটাকে আমরা বার্ষিক উত্তোলন বের করে বার্ষিক উত্তোলন যেটা ওইটা বের করবো। ঠিক আছে,
উত্তোলন বের করে এটাকে আমরা লিখবো ডেবিট পাশে। ফোর্থ যে কাজটা করব সেটা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাবের কপি অ্যান্ড পেস্ট। সো কপি পেস্ট বলতে কি বোঝাচ্ছে? লাভ লোকসান আবন্টনের ডেবিট গুলো অংশীদারদের মূলধন হিসেবে ক্রেডিট, লাভ লোকসান আবন্টনের ক্রেডিট গুলো অংশীদারদের মূলধন হিসেবে ডেবিট। ডেবিট গুলো ক্রেডিট কেন? কারণ ডেবিট গুলো হচ্ছে ব্যবসার জন্য, ডেবিট গুলো কি ছিল বলেন তো? ডেবিট গুলো ছিল ব্যবসার জন্য ব্যয়। এই যে ডেবিট গুলো আছে না, এই ডেবিট গুলো ব্যবসার জন্য ব্যয় বলতে ব্যবসা অংশীদার মূলধনকে দিয়ে দেয়। সো অংশীদারদের মালিকদেরকে যে দিয়ে দেয়, মালিকদের মূলধনের সাথে এগুলো যোগ হবে। ডেবিট গুলো আমরা জানি মূলধন ক্রেডিট, মূলধনের সাথে যোগ করব, আর এই ক্রেডিট গুলো আমরা মূলধন থেকে মাইনাস করবো। তো চলো আমরা অংশীদারদের মূলধন হিসাব করতে গেলে রুলস তো জেনে ফেলছি। প্রথম আমাকে ব্যালেন্স বিডি লিখতে হবে। ব্যালেন্স বিডি কোন মূলধনকে বোঝাচ্ছে? প্রারম্ভিক মূলধন। সেটা যদি থাকি যায় তাহলে এটা ব্যালেন্স বিডি, আর যদি আনায়ন করে সেটার উল্টো নাম হচ্ছে নগদান হিসাব, বা ব্যাংকের মাধ্যমে গেলে ব্যাংক হিসাব। এবার অতিরিক্ত মূলধন লিখবো আমরা, এরপর উত্তোলন লিখবো, এরপর লাভ লোকসান আবন্টন হিসাবে থেকে কপি পেস্ট। তো চলো আমরা এই অঙ্কটা ফার্স্টে আমরা মূলধন ধরা ট্রাই করি। দেখো এখানে বলছে মূলধন ছিল, তাদের মূলধন ছিল এ 2 লাখ, বি 1 লাখ, সি হচ্ছে 50,000 টাকা। 2 লাখ, 1,50,000। তা আমাদের প্রথমে মূলধনটা লিখতে হবে, এবং সি কি আনছে? অতিরিক্ত মূলধন আছে। তাহলে আমাকে আগে দেখো, আমরা অংশীদারদের মূলধন হিসেবে এখানে একটা ঘর আমি করে রাখছি তোমাদের জন্য। দেখো এই যে অংশীদারদের মূলধন হিসাব, এ পাশ হচ্ছে ডেবিট আর এ পাশ হচ্ছে ক্রেডিট, ঠিক আছে? আমরা প্রথমে জানুয়ারি 1 তারিখ লিখবো। জানুয়ারি 1 তারিখ লিখে ব্যালেন্স বিডি এ হচ্ছে 2 লাখ, বি হচ্ছে 1 লাখ, সি হচ্ছে 50,000। 2 লাখ, 1,50,000 আমরা লিখে ফেলবো। যেহেতু আমাদের রুলস কি বলছে? আমাদের রুলস বলছে প্রথমে আমাকে লিখতে হবে মূলধনকে। কোন মূলধন? প্রারম্ভিক মূলধন। এরপর হচ্ছে অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন আমরা কি নামে লিখবো? নগদান হিসাব নামে। আমরা জানি যে সি অতিরিক্ত মূলধন আছে 10,000 টাকা, যেটা আমরা ছিল লাস্ট লাইনে 10,000 টাকা আমরা সি এর করে লিখে ফেলছি। এরপর আমাদের লিখতে হবে উত্তোলন এ বি সি 6,000, 3,600, 4,800। এই উত্তোলনটা আমরা ডেবিট পাশে লিখবো, ঠিক আছে? তো আমরা এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে উত্তোলন। উত্তোলনটা আমরা কোন পাশে লিখবো? ডেবিট পাশে লিখবো। ইজি, আমাদের মূলধন লিখতে হবে, অতিরিক্ত মূলধন লিখতে হবে, উত্তোলন গুলো লিখতে হবে, আর লাভ লোকসান গুলো অ্যাডজাস্ট করতে হবে। তো আমরা উত্তোলন কেন ডেবিট পাশে লিখি? কারণ এটা মূলধন থেকে বাদ যাবে। তো দেখো উত্তোলন আমরা কিভাবে বের করছি। এ এখান থেকে দেখো, এ প্রতি মাসের শুরুতে 500 টাকা, বি প্রতি মাসের শেষে 300 টাকা, সি প্রতি মাসের মাঝামাঝি 400 টাকা করে উত্তোলন করে। এই যে উত্তোলন করে প্রতি মাসের শুরুতে, শেষে, মাঝামাঝি, এগুলোর ক্ষেত্রে আমরা সুদ ধরছিলাম 6.5 মাসের সুদ, 5.5 মাসের সুদ, 6 মাসের সুদ, এগুলো আমরা ওভাবে হিসাব করবো। বাট এখন জাস্ট প্রতি মাসে উত্তোলনকে এটা আমরা 12 দিয়ে গুণ করে বছরে বের করবো। যদি প্রতি মাসে 500 টাকা উত্তোলন করে, এক বছরে কত? 5 12 60, 6,000। যদি প্রতি মাসে 300 টাকা উত্তোলন করে, এক বছরে কত? 3 12 36, 3,600। যদি প্রতি মাসে 400 টাকা উত্তোলন করে, এক বছরে কত? 4 12 48, আর 4,800। তাহলে 6,000, 3,600, 4,800। তো দেখো এখানে ভিতরে আমরা লিখছি উত্তোলন 6,000, এরপর হচ্ছে 3,600, 4,800, ঠিক আছে? ওকে, এবার আমরা অংশীদারদের মূলধন হিসাব করতেছি। দোনো পাশে একটা হেডলাইন দিব, লাভ লোকসান আবন্টন হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাব। এবার দোনো পাশে হেডলাইন দিয়ে আমরা জাস্ট কপি পেস্ট করবো। মনে আছে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব ডেবিট পাশে কি ছিল? মূলধনের সুদ, বেতন, কমিশন, মুনাফার অংশ। যেগুলো ডেবিট পাশে ছিল এগুলো আমরা সবগুলো ক্রেডিট পাশে বসে দিব, আর যেগুলো ক্রেডিট পাশে ছিল উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, সেগুলোকে আমরা ডেবিট পাশে বসাই দিব। সেই অঙ্কটা অনেক সহজ। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, মূলধনের সুদ দেখো 10,000, 5,000, 2,750। বেতন দেখো, বি এর বেতনটা, এখানে বি এর বেতনটা একটু মাথায় রাখতে হবে। বি এর বেতনটা খেয়াল করো, বি এর বেতন যে 4,800 টাকা লিখছি, এটা আমার কিন্তু লাভ লোকসানের ছিল না। কেন ছিল না সেটা আমি তোমাদেরকে লাস্ট ক্লাসও বলছিলাম, আবার বলে দিচ্ছি। সি এর বেতন ছিল, এরপরে কমিশন ছিল, মুনাফার অংশ, সবগুলো আমরা লিখছি দেখে দেখে। এবার উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন লিখছি, ব্যালেন্স বিডিসি এটা পরে বুঝাচ্ছি। তো তোমরা দেখো লাভ লোকসান আবন্টন হিসেবে মূলধনের সুদ 10/5, 2,750 লিখছি, বেতন লিখছি, ঋণের সুদ লিখছি, কমিশন লিখছি, আর মুনাফার অংশ সবকিছু লিখছি। কিন্তু আমরা বেতন ছিল কার? বেতন ছিল সি এর। কিন্তু আমরা কি সি এর বেতন লিখছি না, সি বি দুইজনের বেতন লিখছি। এখন সি এর বেতন, বি এর বেতন এখানে বাদ কেন করছে? কোয়েশ্চেনটা তোমাদের মনে আছে? লাস্ট ক্লাসে বলছিলাম, এই যে এখানে বলছে বি এর বেতন কর্তন করার পর এবং অন্যান্য সমন্বয় সাধনের পূর্বে নিট লাভ ছিল 84,125 টাকা। এখানে বি এর বেতনটা মাইনাস করা হয়ে গেছিল, সেজন্য আমরা বি এর বেতন লাভ লোকসানে আনি নাই। কিন্তু বি এর বেতন অবশ্যই অংশীদারদের মূলধন হিসেবে আসবে।
কারণ কি আমরা জানি যে বি এবং সি দুজন বেতন পাচ্ছে, বেতন পাইলে আমরা বি এর বেতন লাভ লোকসান আনার কথা, বি এর বেতন আনার কথা, সি এর বেতন আনার কথা, কিন্তু আমরা বি এর বেতন আনি না কেন? কারণ ওরা নিট লাভ থেকে মাইনাস করা হয়ে গেছে। আর মূলধন হিসেবে বি এর বেতন আসবে, সি এর বেতন আসবে, কারণ নিট লাভ থেকে মাইনাস করা হয়ে গেছে। ভালো কথা, এটা কি পাবে না ওরা? অবশ্যই পাবে। তাহলে আমাকে একটু মাথায় রাখতে হবে, বেতন আনার সময় বি এর বেতন আনবো আমরা, সি এর বেতনও আনবো। এখানে আমরা একটা লাইন লিখছিলাম, তোমাদেরকে একটু দেখাই, কোথায় ছিল বেতনের বেতনের হিসাব দেখো, দেখছো এখানে আমরা এ দিয়ে এক্সাম্পল দিছিলাম। ধরো এ এর জায়গায় যদি আমি বলি বি বলি, তো বি এর বেতন কর্তন করার পর নিট লাভ, এই কথাটা বললে লাভ লোকসান আবন্টন হিসেবে বি এর বেতন আসবে না। কেন আসবে না? কারণ নিট লাভ থেকে মাইনাস করা হয়ে গেছে, আর তো মাইনাস করতে হচ্ছে না। তবে মূলধন হিসেবে অবশ্যই বসবে। ঠিক আছে, তা আসো এরপর আমরা লাভ লোকসান আবন্টন হিসেবের সবগুলো আমরা কপি পেস্ট করা শেষ। সাবধান থাকবা, বি এর বেতন আনতে হবে। এবার এগুলো আমরা সবগুলো যোগ করব, যোগ করে দেখতেছি 2,39,472, আর এ পাশে দেখতেছি আমরা 6,163। তাহলে 2,39,472 থেকে 6,163 বাদ দিলে 2,33,309। এবারে খেয়াল করো, এগুলো সবগুলো যোগ করলাম 1,29,800, এখান থেকে আমরা যদি এগুলো বাদ দিই 1,24,117। এরপর এগুলো যোগ করলাম 81,719, এখান থেকে আমরা বাদ দিলে 76,799। যেগুলো ব্যালেন্স সিডি, এরপর মাসের জন্য ব্যালেন্স বিডি লিখে দিব। এই অঙ্কটাই হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। তাহলে লাভ লোকসান আবন্টন হিসাব তুমি যদি টাকাগুলো বসে ফেলতে পারো, মূলধন হিসাব তোমার জন্য কোনো ব্যাপার না। তুমি প্রারম্ভিক মূলধন লিখবা, অতিরিক্ত মূলধন লিখবা, উত্তোলন লিখবা, আর বাকিগুলো হচ্ছে ডেবিট গুলো ক্রেডিট, ক্রেডিট গুলো ডেবিট। বুঝতে পারছি? সো অংশীদারদের মূলধন হিসাব তোমার মোটামুটি ইজি আছে। এবার আসো, আমরা তাহলে মূলধন হিসাব শিখে ফেলছি। এখন আমরা আজকের ক্লাসে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, চলতি হিসাব। এটাও ওয়ান কাইন্ড অফ মূলধন হিসাবের মতো, হুবহু ওয়ান কাইন্ড অফ, কিন্তু একটু পার্থক্য আছে। দেখো, মূলধন হিসাব সংরক্ষণ করা হয় দুইটা পদ্ধতিতে। মূলধন হিসাবের পদ্ধতি হচ্ছে, পদ্ধতি যদি প্রশ্ন করে এমসিকিউতে আসবে, হ্যাঁ, পদ্ধতি হচ্ছে দুইটা। নাম্বার 1 পদ্ধতি পরিবর্তনশীল পদ্ধতি, পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব। নাম্বার 2 স্থিতিশীল পদ্ধতি। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি অংশীদারদের মূলধন হিসাবের পদ্ধতি কয়টা? দুইটা, একটা হচ্ছে পরিবর্তনশীল আর একটা হচ্ছে স্থিতিশীল। এখন মাথায় রাখবা, পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে মূলধনের সাথে আমরা প্লাস মাইনাস করি, তাহলে মূলধনের সাথে কোনো যোগ বিয়োগ করার পর যে রেজাল্ট আসে ওইটাকে বলে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। যেমন একটা এক্সাম্পল দিই, আমরা যে অংশীদারদের মূলধন হিসাবটা করছি, এই মূলধন হিসাবটা হচ্ছে পরিবর্তনশীল। কেন পরিবর্তনশীল? দেখো, শুরুতে মূলধন ছিল 2 লাখ, 1 লাখ, আর ছিল 1,60,000, শুধু 50 আর 10, রাইট, 60,000। ওইটা শেষে এসে এখন মূলধন দাঁড়াচ্ছে 2,33,309, 1,24,117, 76,799। ঠিক আছে, টাকাগুলো দেখো। ওকে, আমরা ব্যালেন্স বিডি, এই যে ব্যালেন্স সিডি গুলোকে আমরা যে ব্যালেন্স বিডি লিখছি, এই টাকাটা আছে। তাহলে বলো, শুরুতে মূলধন ছিল একটা, এখন মূলধন হচ্ছে আরেকটা। এই যে শুরুতে মূলধন একটা, এখন মূলধন আরেকটা, এটাকে আমরা বলবো পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। কোন পদ্ধতি বলবো ভাইয়া? পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে স্থিতিশীল মূলধন পদ্ধতি জিনিসটা কি? স্থিতিশীল মূলধন পদ্ধতি হচ্ছে, মূলধন শব্দে তোমরা ওয়ার্ডটা দেখে বুঝে গেছো, মূলধন স্থির থাকবে, মূলধন চেঞ্জ হবে না। যেমন ধরো, এ আনছে 2 লাখ, সব সময় 2 লাখ থাকবে। বি আনছে 1 লাখ, সব সময় 1 লাখ থাকবে। সি আনছে 50, অতিরিক্ত মূলধন আছে 10, তাহলে সি সবসময় 60,000 টাকা আসবে। এই মূলধন কখনো চেঞ্জ হবে না, বাট এখানে চেঞ্জ হয়েছে। যদি আমাকে বলে স্থিতিশীল মূলধন পদ্ধতি, তার মানে কি হবে না? তার মানেটা হচ্ছে মূলধন চেঞ্জ হবে না, মূলধন হিসাব স্থির থাকবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, মূলধন হিসাব যদি স্থির হয়, ব্যবসার সাথে অংশীদার মালিকরা যে হিসাব নিকাশ করবে, মূলধনের সুদ, বেতন, কমিশন, এগুলো কোথায় হিসাব নিকাশ করবে? উত্তর হচ্ছে, আমাদেরকে অংশীদারদের নতুন করে একটা হিসাব খুলতে হবে। সেই হিসাবটার নাম হচ্ছে চলতি
হিসাব, অংশীদারদের চলতি হিসাব। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান আরেকটা নতুন হিসাব করবে, সেটার নাম কি অংশীদারদের চলতি হিসাব। কারণ চলতি হিসেবে ওই যে মূলধনের সুদ, উত্তোলনের সুদ, এগুলো অ্যাডজাস্টমেন্ট করবে। তাহলে এখন আমি যদি প্রশ্ন করি, পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের চলতি হিসাব করার দরকার আছে? উত্তর হচ্ছে না, কারণ এগুলো আমরা মূলধনের সাথে যোগ বিয়োগ করতে পারি, চলতি হিসাব করার দরকার নেই। বাট যদি বলি স্থিতিশীল মূলধন পদ্ধতিতে চলতি হিসাব করার দরকার আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, স্থিতিশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের চলতি হিসাব করার প্রয়োজন আছে। এবার আসো, চলতি হিসাব করতে গেলে আমাদেরকে কি কি কাজ করতে হবে। চলতি হিসাব দ্বারা আমি একটু কয়েকটা জিনিস বুঝাই। চলতি হিসাবের ডেবিট ব্যালেন্স, আরেকটা হচ্ছে চলতি হিসাবের ক্রেডিট ব্যালেন্স থাকতে পারে। তো চলতি হিসাবে ডেবিট ব্যালেন্স দ্বারা বুঝায় এটা ব্যবসার জন্য সম্পদ, ব্যবসার জন্য সম্পদ। আর চলতি হিসাবে ক্রেডিট ব্যালেন্স দ্বারা বুঝায় এটা ব্যবসার জন্য দায়, কারণ ব্যবসায় অংশীদারদেরকে দিয়ে দিতে হবে টাকাটা, নিট টাকাটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, সেটা একটু মাথায় রাখো। এখন আমি যদি এমসিকিউ কোশ্চেন করি, কখন অংশীদারদের চলতি হিসাব হবে? হচ্ছে স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাব সংরক্ষণ করে। তো চলতি হিসাব করা ওয়ান কাইন্ড অফ অংশীদারদের মূলধন হিসাবের মতোই। আমরা দেখো অংশীদারদের মূলধন হিসাব যে করছিলাম, মূলধন হিসাব আমরা কি করছিলাম বলতো? মূলধন হিসাব আমরা করছিলাম ব্যালেন্স বিডি, প্রারম্ভিক মূলধন লিখছি, এরপর অতিরিক্ত মূলধন লিখছি, এরপর উত্তোলন লিখছি, এরপরে বাকিগুলো হচ্ছে কপি পেস্ট। এইখানে জাস্ট এই দুইটা চেঞ্জ হবে চলতি হিসাবে, এই দুইটা কি হবে? চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? চলতি হিসাবে আমি এখানে একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি পাশাপাশি, তাহলে তোমাদের এটা মেমোরাইজ বা মনে রাখতে অনেক বেশি সহজ হবে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে অংশীদারদের চলতি হিসাব। সো চলতি হিসেবে তোমাকে এই দুইটার জায়গায় লিখতে হবে চলতি হিসাবের ব্যালেন্স। এই ব্যালেন্সটা ডেবিট ব্যালেন্স হইতে পারে, ক্রেডিট ব্যালেন্স হইতে পারে, আবার নাও থাকতে পারে, মানে জিরো ব্যালেন্স হইতে পারে। ডেবিট হইতে পারে, ক্রেডিট হইতে পারে, আবার জিরো ব্যালেন্সও হইতে পারে। তাহলে আমি যে বলছি চলতি হিসাবে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন এই দুইটা কোনোটাই বসবে না। চলতি হিসাবে আমরা যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে ব্যালেন্স বিডি, সেটা কিসের ব্যালেন্স? চলতি হিসাবের ব্যালেন্স। ব্যালেন্স বিডি সেটা চলতি হিসাবের ব্যালেন্স, ডেবিট পাশে লিখতে পারবো, ক্রেডিট পাশে লিখতে পারবো। আর বাকি সেকেন্ডে যেটা লিখতে হবে সেটা হচ্ছে উত্তোলন হিসাব। আর থার্ডে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ওই লাভ লোকসান আবন্টন হিসেবের কপি এন্ড পেস্ট। ওকে, তাহলে আমরা যদি প্রশ্ন করি মূলধন হিসাব, চলতি হিসাব, তোমাদের পার্থক্যটা কোথায়? মূলধন হিসাব এবং চলতি হিসাব পার্থক্যটা কোথায়? তাহলে তুমি কি বলবা? তুমি বলবা যে মূলধন হিসেবে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন বসে, চলতি হিসেবে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন বসে না, চলতি হিসেবে বসে চলতি হিসেবের ব্যালেন্স। চলতি হিসেবে ডেবিট ব্যালেন্স থাকতে পারে, ক্রেডিট ব্যালেন্স থাকতে পারে, বা নাও থাকতে পারে, বা জিরো ব্যালেন্স থাকতে পারে। এরপরে বাকিগুলো সেম, উত্তোলন হিসেবে এখানে বসাবো, এখানে বসাবো, বা এগুলো কপি পেস্ট। তাহলে এবার চলো আমরা আগে এই অঙ্কটাতে একটা নতুন জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে আমাদের গ বলছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। ওকে, গ বলছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। আমরা ঘ করার আগে, চলতি হিসাব করার আগে, অংশীদারদের চলতি হিসাব করার আগে আমরা মূলধন হিসাব যেটা করছি ওটা হচ্ছে কোন পদ্ধতি সবাই বলতো? পরিবর্তনশীল পদ্ধতি। পদ্ধতিটা মেনশন না করা মানে হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতি। তা আমরা আরেকটা অঙ্ক করব, সেটা হচ্ছে স্থিতিশীল পদ্ধতি। স্থিতিশীল পদ্ধতিতে আমরা মূলধন হিসাব করব। তো দেখো স্থিতিশীল পদ্ধতিতে আমি এখানে অলরেডি মূলধন হিসাবে তোমাদের জন্য ঘর করে রাখছি। দেখো অংশীদারদের মূলধন হিসাব কোন পদ্ধতি? স্থিতিশীল পদ্ধতি, যেখানে আমরা মূলধনে ব্যালেন্স লিখছি এ 2 লাখ, বি 1 লাখ, সি হচ্ছে 50,000। এরপর আমরা অতিরিক্ত মূলধন লিখছি সি এর ঘরে 10,000, আর কিছুই বসবে না। স্থিতিশীল মূলধন পদ্ধতিতে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন আর কিছুই বসবে না। এখানে দেখো 2 লাখ, 1 লাখ 60,000, এখানেও আমরা 2 লাখ, 1 লাখ 60,000 লিখবো। এই পুরা টাকাটাই হচ্ছে ব্যালেন্স সিডি, আর যেটা ব্যালেন্স সিডি এটা এরপর মাসের জন্য ব্যালেন্স বিডি। তাহলে এই পদ্ধতিটার নাম কি? স্থিতিশীল পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব। এখন আমরা চলতি হিসেবে, চলো চলতি হিসেবে একটা ঘর দেখি। এই দেখ, এখন যেটা করব সেটা হচ্ছে চলতি হিসাব। চলতি হিসাব করতে গেলে আমরা প্রশ্ন দেখি আগে। হ্যাঁ, আচ্ছা দেখো, চলতি হিসাব করতে গেলে আমাদের শুরুতে ব্যালেন্স বিডি লিখতে হবে চলতি হিসেবে। তো আমরা একটু পড়ি। এবিসি একটা অংশীদার বা 3 জন অংশীদার, তারা লাভ ক্ষতি এত এত অনুপাতে ভাগ করে নেয়। তাদের মূলধনের উদ্বৃত্ত ছিল 2 লাখ, 1 লাখ 50,000। আমরা চলতি হিসেবে লিখবো না, আমরা প্রারম্ভিক মূলধন লিখবো না। তাদের চলতি হিসেবে উদ্বৃত্ত ছিল
এ 30,000 টাকা ক্রেডিট, খেয়াল করছো? এ 30,000 টাকা ক্রেডিট, বি 40,000 টাকা ডেবিট, আর সি হচ্ছে 30,000 টাকা ক্রেডিট। তাহলে দুইটা ক্রেডিট আর একটা হচ্ছে ডেবিট, ঠিক আছে? দুইটা ক্রেডিট আর একটা কি ডেবিট। তখন আমাকে আগে প্রথম লিখতে হবে, মনে রাখো এ কত 30, বি 40, সি হচ্ছে 30। আমাকে প্রথমে আগে লিখতে হবে যেটা, সেটা হচ্ছে অংশীদারদের চলতি হিসাব। ব্যালেন্স বিডি আমরা এ পাশেও লিখছি, ব্যালেন্স বিডি আমরা এ পাশেও লিখছি। দুটো পাশে লিখার পর এ হচ্ছে কত 30 ক্রেডিট, 30 ক্রেডিট, আর সি হচ্ছে 30 ক্রেডিট, আর বি হচ্ছে 40,000 টাকা ডেবিট। তাহলে আমাদের রুলস অনুযায়ী আমরা লিখে ফেলছি। আমাদের রুলস কি ছিল বলতো? আমাদের রুলস ছিল যে আমাদেরকে প্রথমে লিখতে হবে চলতি হিসাবের ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স বা ক্রেডিট ব্যালেন্স। আমরা দুটো পাশে লিখে ফেলছি। সেকেন্ড কি লিখবো? উত্তোলন হিসাব, আর বাকিগুলো আগের মতো। তো দেখো আমরা চলতি হিসেবে সেকেন্ড উত্তোলন হিসাব মনে আছে, এ 6,000, বি 3,600, আর এটা হচ্ছে 4,800। এটা আমরা লিখছি। লিখার পরে তো দোনো জায়গায় আমরা লাভ লোকসান আবন্টন হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাব এগুলো দিছি। মূলধনের সুদ, বেতন, কমিশন, মুনাফার অংশ। এখানে হচ্ছে উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন। আর ঋণ কিন্তু বসে না, ঋণ হচ্ছে অংশীদারদের ঋণ হিসেবে আমরা আলাদাভাবে বসাবো। এগুলো সবগুলো যোগ করলাম, যে টাকাটা পাইলাম এখান থেকে মাইনাস করে দিলাম, সেটা পাই। আর বেতন মনে আছে অবশ্যই আমাকে শুধু সি এর বেতন লিখতে হবে না, বি এর বেতন লিখতে হবে। ওকে, তাহলে পুরাটা মূলধন হিসাব আর চলতি হিসাব সেম টু সেম, কোনো পার্থক্য নাই। লাভ লোকসান থেকে আমরা ডেবিট গুলো ক্রেডিট, ক্রেডিট গুলো ডেবিট। এখন এখানে দেখো ক্রেডিট গুলো যোগ করলে পায় 69,472। তাহলে আমাদের এই পাশে মাত্র 6,000 আর 6,300, তাহলে এগুলো যোগ থেকে মাইনাস করার পর 63,309। এটা হচ্ছে ব্যালেন্স শীট। বি কিন্তু এটা ছোট, দেখো 4,800, 5,000, 20,000। তাহলে বি হচ্ছে 24, 25, 26, 27 বা 28 এরকম কিছু একটা হবে। মানে এখানে দেখো বি 40,000, 3,600, তাহলে বি এটা বড়। এটা যোগ করলে হয় 45,683। এখান থেকে আমরা এগুলো মাইনাস করলে বি পাবো 15,883। আর সি দেখো, সি এখানে এটা বড় 51,719। এখান থেকে আমরা এগুলো মাইনাস করে দিলে সি যেটা পাবো সেটা হচ্ছে 46,799। তাহলে আমরা যেটা এখন বুঝাচ্ছি সেটা হচ্ছে অংশীদারদের চলতি হিসাবে এই দুইটা আসছে সিডি, যেটা ক্রেডিট ডেবিট। ডেবিট পাশে কেন আসছে? এটা ক্রেডিট বড়, এগুলোকে আমরা আবার ক্রেডিট পাশে লিখে দিব ব্যালেন্স বিডি। আর এটা ডেবিট পাশে, ক্রেডিট পাশে কেন আসছে? কারণ এটা ডেবিটটা বড় ছিল, সেজন্য আমরা এটাকে আমরা আবার এই পাশে নিয়ে আসবো। ইজি আছে? যারা ওই টিচক করতে পারো ব্যালেন্স সিডি কে বিডি, বিডি কে সিডি কিভাবে লিখতে, এটা আশা করি বুঝছো। তো তাহলে আমাদের অংশীদারদের চলতি হিসাব শেষ। ওকে, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বাসা অঙ্কটা প্র্যাকটিস করার সময়। উত্তরগুলো ক্রস চেক করে নিও যে মিলটা মিলাতে পারতেছো কিনা। ওকে, এটা হচ্ছে অংশীদার চলতি হিসাব, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে আরেকটা দেখাচ্ছি, অংশীদারদের মূলধন হিসাব, এটারও একটা স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে হচ্ছে যে তোমার স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাব, এটারও একটা স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে কোয়েশ্চেনটা সুন্দর করে আছে, দাঁড়াও কোয়েশ্চেনটা কই, এতো কোয়েশ্চেনটা, কোয়েশ্চেনটারও একটা আমি ইরেজ করে দিচ্ছি। কোয়েশ্চেনটারও একটা স্ক্রিনশট নিয়ে নাও। মাঝামাঝি, একটু মাথায় রাখবা এখানেও মাঝামাঝি ছিল। কারবারে 1/6/2000, ধরো সাপোজ 25 তারিখে মাঝা, 1/6 না 1/7, ঠিক আছে, 1/7/2025 তারিখে ঋণ আনছে। তাহলে ঋণের উপর সুদ যেটা ধরবো এটা হচ্ছে হাফ ধরবো, ঠিক আছে? সেটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে আশা করি লাভ লোকসান মূলধন হিসাব চলতি হিসাব শেষ। ওকে, লাস্ট টপিক অংশীদারদের সমন্বিত না, আমরা যেটা করাচ্ছি সেটা হচ্ছে লাস্ট টপিক অংশীদারদের আমরা ঋণ হিসাব করব, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস আমি একটু জানাই রাখি। চলতি হিসাবের কিছু এমসিকিউ না, চলতি হিসাবের মাঝে মাঝে সুদ আসে। দেখো এটা একটু লিখে নাও। অংশীদারদের অংশীদারদের চলতি হিসাব। ওকে, চলতি হিসাবের চলতি হিসাবে ডেবিট ব্যালেন্স, এটার একটা সুদ আছে। এটা সুদটা কোথায় বসবে? লাভ লোকসান আবন্টন হিসেবে ক্রেডিট পাশে অংশীদারদের
চলতি হিসাবে ডেবিট পাশে। এটা বুঝলে এটা তো উল্টা, এটা তোমরা জানো। সো অংশীদারদের চলতি হিসেবে ডেবিট ব্যালেন্স দ্বারা কি বোঝায়? ব্যবসা অংশীদার থেকে পায়, আর এটা সুদ ব্যবসার জন্য ওয়ান কাইন্ড অফ বলতে পারো আয়, অথবা অংশীদার থেকে কেটে রাখবে, সেজন্য লাভ লোকসান আবন্টন হিসেবে আমরা ক্রেডিট পাশে লিখবো। ওকে। আর চলতি হিসাবে ক্রেডিট ব্যালেন্সের সুদ, সুদ এটা কোথায় কোথায় বসবে? এটা বসবে তোমার লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে, কারণ এটা আমাদের জন্য দায়, এটা ব্যবসার জন্য দায়। ক্রেডিট ব্যালেন্স দ্বারা কি বুঝে? এটা ব্যবসার জন্য দায়। তো এটা ব্যবসা দিয়ে দিতে হবে সুদটা, লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে, আর চলতি হিসাবে ক্রেডিট পাশে। ওকে, সেগুলো একটু কষ্ট করে নোট ডাউন করে নাও। তো এবার আমরা চলতি হিসাব শিখছি, চলতি হিসাবে সূত্র আমরা শিখে ফেলছি, মূলধন হিসাব শিখছি, আর বিগত ক্লাসে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব শিখছি। তাহলে আমরা মোটামুটি সবগুলো টপিক কভার করে ফেলছি। এখন আমরা জাস্ট ঋণ হিসাব শিখবো। এরপরে ভিডিওতে আমরা কিছু প্র্যাকটিস করব, আর লাস্ট ক্লাসে আমরা এমসিকিউ সলভ করব। তো এখন আসো আমরা ঋণ হিসাবটা করি, অংশীদারদের ঋণ হিসাব। ও আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই চ্যাপ্টারে আরেকটা ম্যাথ আছে। এই ম্যাথটা হচ্ছে সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব, অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। এটাও আমরা পরবর্তী ক্লাসে কভার করার ট্রাই করব। তো আসো আমরা এখানে তাহলে তোমাদেরকে আর বাকি একটা টপিক আছে, সেটা হচ্ছে ঋণ হিসাব। ঋণ হিসাবটা একটু দেখাই দিই। ঋণ হিসাবটা, তো ঋণ হিসাব আমরা যে চলমান জেদ করি, সবাই তো চলমান জেদ করতে পারো আশা করি। সো চলমান জেদ ছকের খতিয়ানের মতো আমরা একটা ঘর করব। দ্যাটস ইট। এটা নাম্বার প্রশ্ন। অংশীদারদের ঋণ হিসাব, ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স, আদার্স গুলো ইনফরমেশন গুলো তোমরা জানো। সো ঋণ প্রথমে আমরা লিখবো, ঋণ যে আনছে উল্টা নাম আমরা লিখলাম, ধরো সাপোজ নগদান হিসাব। ঋণ কে আনছে মনে আছে তোমাদের? ঋণ ঋণ আনছিল তোমার, ঋণ আনছিল কে? এতো বি কারবারে মাঝামাঝি সময়ে, মাঝামাঝি সময়ে 10,000 টাকা ঋণ আনায়ন করছে। তাহলে ঋণটা কে আনছে? বি। ওকে, আমরা এখানে ঋণ হিসেবে চাইলে আমরা অংশীদারদের না লিখে কি লিখতে পারি জানো? অংশীদারদের না লিখে লিখতে পারি বি এ ঋণ হিসাব। ওকে, সেখানে ঋণ ছিল কয় টাকা? 10,000 টাকা, আমরা 10,000 টাকা লিখছি। এরপর দেখো ঋণের সুদ ছিল কয় টাকা? ঋণের সুদ ছিল 300 টাকা। মনে আছে কিনা দেখো, ঋণের সুদ ছিল 300 টাকা। তাহলে টোটাল হচ্ছে 10,300, মানে বি আমার থেকে 10,300 টাকা পাবে। তো এটাকে আমরা লিখবো ঋণের সুদ, উল্টা না। এই দুইটা হচ্ছে ডিসেম্বর 31, ডিসেম্বর 31। ঋণটা কিন্তু ডিসেম্বর 31 তারিখে আনে নাই, ঋণটা আনছে তোমার জুলাই 1 তারিখ, জুলাই 1, আর এটা হচ্ছে ডিসেম্বর 31 তারিখ। দ্যাটস ইট। এই 10,300 যেটা, এই 10,300টাই হচ্ছে তোমার আনসার। তাহলে অংশীদারদের ঋণ হিসাবটাও শেষ। তাহলে আমাদের টপিক কি বাকি থাকবে? আমাদের এই পুরো অঙ্কে ঋণের জাস্ট ঋণ হিসাবে জাস্ট ঋণ আর ঋণের সুদ এগুলো যোগ করে দিলে হবে, আর কিছু লাগবে না। তাহলে আমাদের এই পুরো অঙ্কটা আমরা ফাইনালি দুইটা ক্লাসে কমপ্লিট করতে পারছি। একটা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব, আর মূলধন হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব। এই চ্যাপ্টার মোটামুটি শেষ। আর একটু টপিক আছে, সেটা হচ্ছে সমন্বিত। সমন্বিত কঠিন না, সমন্বিত গুলো হচ্ছে যে যেগুলো বাদ পড়েছে আমরা সেগুলোর হিসাব শিখবো সমন্বিত। নেক্সট ক্লাসে আমরা সম্ভবত এই অঙ্কটা নিয়ে আলোচনা করব, সমন্বিতটা। তাহলে মোটামুটি আমাদের কভার হয়ে যাবে, আর কিছু প্র্যাকটিস করবো। ওকে, সো সবাই ভালো থাকো, অবশ্যই নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো। দেখা হবে ক্লাসরুমে। আসসালামু আলাইকুম।